ইজি লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা খুবই মজার জিনিস নিয়ে কথা বলবো, আর সেটা হলো জীবেরা কিভাবে বংশবৃদ্ধি করে। ফোকাসটা থাকবে মূলত অযৌন জননের উপর। তো আজকের এই আলোচনায় আমরা কি দেখব? একদম প্রথমে আমরা এর বেসিকটা বোঝার চেষ্টা করব, তারপর ফিশন আর বাডিং এই দুটো পদ্ধতির মধ্যে ঠিক কি পার্থক্য আছে সেটা দেখব। এরপরেই আসবে একটা দারুণ প্রশ্ন, হুবহু কপি তৈরি করা কি সবসময় ভালো? আর একদম শেষে আমরা জানব কেন আমাদের মতো জটিল জীবেরা এই সহজ পথে বংশবৃদ্ধি করতে পারে না। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে সরাসরি মূল আলোচনায় আসা যাক। এই যে আমরা বলছি অযৌন জনন, জিনিসটা আসলে কি? এর একদম গোড়ার কথাটা কি? একদম সহজ করে বললে, অযৌন জনন মানে হলো এমন একটা প্রসেস যেখানে একটা নতুন প্রজন্ম তৈরি হতে লাগে মাত্র একজন। মানে এখানে কোনো দ্বিতীয় অভিভাবকের দরকারই হয় না। ব্যাপারটা হচ্ছে, যে কোনো ধরনের জননের একেবারে মূলে আছে একটাই জিনিস, জীবনের ব্লুপ্রিন্টটাকে কপি করা। আর এই ব্লুপ্রিন্টটা আর কিছুই না, ওটা হলো ডিএনএ। মানে একটা জীবের শরীর কিভাবে তৈরি হবে তার সব তথ্য কিন্তু এই ডিএনএর মধ্যেই কোড করা থাকে। তাই যখন কোনো জীব একা একা বংশবৃদ্ধি করে, সে আসলে নিজের ডিএনএর একটা হুবহু কপি তৈরি করে নতুন জীবটাকে দেয়। তো ডিএনএ কপি করার এই কাজটা অনেকভাবেই হতে পারে। চলুন এখন আমরা সবচেয়ে কমন দুটো পদ্ধতির মধ্যেকার পার্থক্যটা দেখি। একটার নাম ফিশন আর একটার নাম বাডিং। দুটোই কিন্তু এক ধরনের বিভাজন, কিন্তু স্টাইলটা একদম আলাদা। প্রথমে ফিশনের কথা বলি, যেমনটা অ্যামিবার ক্ষেত্রে হয়। এখানে কি হয়, একটা কোষ মাঝখান থেকে ভাগ হয়ে দুটো একদম সমান মাপের নতুন কোষে পরিণত হয়। তার মানে পুরনো যে অভিভাবক কোষটা ছিল সেটাই আর থাকে না, ওটাই যেন দুটো নতুন জীবে বদলে যায়। এই পদ্ধতিটাকেই আমরা বলি বাইনারি ফিশন বা দ্বিবিভাজন। এবার আসি বাডিংয়ের কথায়। হাইড্রার দিকে তাকালে এটা খুব ভালো বোঝা যায়। এখানে কিন্তু কোষটা মাঝখান থেকে ভাগ হয় না, বরং অভিভাবকের শরীরের এক পাশ থেকে একটা ছোট বাড বা মুকুলের মতো বের হয়। এই বাডটা আস্তে আস্তে বড় হতে থাকে, একটা পুরো হাইড্রার মতো দেখতে হয়, আর তারপর একসময় মূল শরীর থেকে আলাদা হয়ে যায়। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? দেখুন, ফিশনে অভিভাবকের আর আলাদা কোনো অস্তিত্ব থাকে না, কারণ ওটাই তো ভাগ হয়ে দুটো হয়ে গেল। আর ভাগটা হয় একদম সমান সমান, যেমনটা হয় অ্যামিবা বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। অন্যদিকে বাডিংয়ে কিন্তু অভিভাবক যেমন ছিল তেমনই থাকে, তার কোনো পরিবর্তন হয় না, শুধু তার শরীর থেকে একটা নতুন ছোট অংশ তৈরি হয়। তাই এই বিভাজনটা কিন্তু অসমান, যেমন হাইড্রা বা ইস্ট। কিন্তু এখানেই শেষ নয়। ফিশন আর বার্ডিং তো শুধু দুটো উদাহরণ। প্রকৃতিতে নিজেকে কপি করার আরও অনেক ইন্টারেস্টিং উপায় আছে। চলুন ঝটপট আরও কয়েকটা দেখে নেওয়া যাক। এই যেমন ধরুন রিজেনারেশন, কি অসাধারণ একটা ক্ষমতা। প্ল্যানেরিয়ার কথা ভাবুন, এই প্রাণীটাকে যদি কেটে কয়েকটা টুকরো করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা টুকরো থেকে একটা আস্ত নতুন প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে। ভাবা যায়? আসলে ওদের শরীরে কিছু স্পেশাল কোষ থাকে, তারাই এই কাজটা করে। এরপর আছে ভেজিটেটিভ প্রপাগেশন বা অঙ্গজ জনন। এটা মূলত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, যেখানে মূল, কাণ্ড বা পাতা থেকেই নতুন গাছ হয়ে যায়। সবচেয়ে সহজ উদাহরণটা কি বলুন তো? আলু। আলুর গায়ে যে ছোট ছোট চোখ থাকে, ওগুলো আসলে মুকুল। ওখান থেকেই কিন্তু নতুন আলু গাছ বেরিয়ে আসে। এটা আমরা অনেকেই বাড়িতে দেখেছি, তাই না? আরেকটা পদ্ধতি হল স্পোর ফরমেশন। ধরুন পাউরুটি কয়েকদিন ফেলে রাখলে তার ওপর যে ছাতা পড়ে, ওটা আসলে রাইজোপোজ নামের এক ধরনের ছত্রাক। এরা স্পোর বা রেণু তৈরি করে। এই রেণুগুলো খুবই ছোট, আর এদের চারপাশে একটা মোটা দেয়াল থাকে। এর ফলে এরা অনেক দিন পর্যন্ত টিকে থাকতে পারে। যখনই এরা নিজেদের পছন্দের মতো একটা ভেজা জায়গা পায়, সঙ্গে সঙ্গে ওখান থেকে নতুন ছত্রাক জন্মাতে শুরু করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম কত সহজে হুবহু কপি তৈরি করা যায়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, যদি কপি করাই মূল উদ্দেশ্য হয়, তাহলে এই কপি করার সময় মাঝে মাঝে ছোটখাটো পরিবর্তন বা ভুল কেন হয়? আর তার চেয়ে বড় কথা হলো, এই ভুলগুলো কি সবসময় খারাপ, নাকি এর মধ্যে ভালো কিছু থাকতে পারে? এর কারণটা কিন্তু বেশ সোজাসাপটা। আসলে প্রকৃতির কোনো বায়োকেমিক্যাল রিয়াকশনই ১০০% নিখুঁত হয় না। তাই ডিএনএ যখন কপি হয়, তখন তাতে সামান্য কিছু পরিবর্তন বা ভ্যারিয়েশন চলে আসাটা খুবই স্বাভাবিক। এটাকে ঠিক ভুল বলা চলে না, এটা বরং প্রকৃতির সিস্টেমেরই একটা অংশ। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন একদল ব্যাকটেরিয়া একটা নির্দিষ্ট তাপমাত্রার জলে খুব আরামে আছে। এটা হলো প্রথম ধাপ। এবার হঠাৎ করে পরিবেশটা বদলে গেল। ধরুন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে জলের তাপমাত্রা অনেকটা বেড়ে গেল। এটা দ্বিতীয় ধাপ।
কি হবে তাহলে? তৃতীয় ধাপে বেশিরভাগ ব্যাকটেরিয়াই মারা যাবে, কারণ ওরা ওই নতুন তাপমাত্রায় বাঁচতে পারে না। কিন্তু এখানেই আসল টুইস্ট। ধরা যাক ওই দলের মধ্যে অল্প কয়েকটা ব্যাকটেরিয়ার ডিএনএতে একটা ছোট ভ্যারিয়েশন ছিল, যার জন্য ওরা একটু বেশি গরম সহ্য করতে পারে। তাহলে কি হবে? চতুর্থ ধাপে ওরাই শুধু বেঁচে থাকবে এবং বংশবৃদ্ধি করে নিজেদের সংখ্যা বাড়িয়ে নেবে। দেখলেন তো ছোট্ট একটা পরিবর্তন কিভাবে একটা পুরো প্রজাতিকে বাঁচিয়ে দিল? তাহলে আসল কথাটা হলো, এই যে ভ্যারিয়েশন বা বৈচিত্র্য, এটাই কিন্তু বিবর্তনের মূল উপাদান। আর বলতে পারেন এটা হলো একটা প্রজাতির টিকে থাকার জন্য সবচেয়ে বড় ইন্স্যুরেন্স পলিসি। আচ্ছা, এত কিছু জানার পর এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, যদি একা একা বংশবৃদ্ধি করাটা এতই কাজের, তাহলে আমাদের মতো জটিল প্রাণীরা মানে মানুষ, বাঘ, সিংহ এরা কেন এই পদ্ধতি ব্যবহার করে না? একটু ভাবুন তো, এটা কি আদৌ সম্ভব যে একটা জটিল বহুকোষী প্রাণী, যার শরীরে কত রকম অঙ্গপ্রত্যঙ্গ আছে, সে শুধু নিজেকে কয়েকটা টুকরো করে বংশবৃদ্ধি করবে? উত্তরটা হলো একদমই না। আর এর কারণটা লুকিয়ে আছে আমাদের শরীরের জটিল গঠনের মধ্যে। দেখুন, আমরা তো আর শুধু কতগুলো কোষের একটা দলা নই, তাই না? আমাদের শরীরে বিভিন্ন ধরনের কোষ মিলেমিশে তৈরি করে টিস্যু। সেই টিস্যুগুলো আবার একসঙ্গে হয়ে তৈরি করে হার্ট, কিডনি বা ব্রেনের মতো অঙ্গ। আর এই সব অঙ্গকে কিন্তু শরীরের একদম সঠিক জায়গায় থাকতে হয়। এবার ভাবুন তো, যদি শুধু একটা কোষ থেকে আরেকটা কোষ এইভাবে বিভাজন হতো, তাহলে কি এই জটিল ডিজাইনটা তৈরি করা সম্ভব হতো? কখনোই না। পুরো ব্যাপারটাই একটা বিশাল গণ্ডগোল হয়ে যেত। তো আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি নিয়ে যেতে পারি? আমরা বুঝলাম যে শুধু টিকে থাকার জন্য হুবহু কপি তৈরি করা একটা ভালো উপায়, কিন্তু লম্বা সময়ের জন্য মানে বিবর্তনের পথে এগিয়ে যাওয়ার জন্য ভ্যারিয়েশন বা বৈচিত্র্য তার চেয়ে অনেক বেশি দরকারি। তাহলে জীবন এই দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স করল কিভাবে? এই দারুণ প্রশ্নটার উত্তরে কিন্তু লুকিয়ে আছে যৌন জননের মধ্যে।